প্রিয় ছাত্রছাত্রীরা সবাইকে স্বাগত। আজকের আমরা নিউটনের তৃতীয় গতিসূত্রটি সবাই বোঝার চেষ্টা করব। এখন তোমরা বলতেই পারো যে স্যার আমরা তো নিউটনের তৃতীয় গতিসূত্র জানি, যে তৃতীয় গতিসূত্র বলা আছে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। এটা আমরা জানি, কিন্তু যদি এটাকে আমরা আরও একটু বিস্তৃতভাবে বোঝার চেষ্টা করি, আসলে কি জানো, নিউটনের তৃতীয় গতিসূত্রটা খুবই সহজ, ঠিক আছে, কারণ সূত্রের রূপটা খুবই সহজ। কিন্তু নিউটনের তৃতীয় গতিসূত্রটা আমাদের দৈনন্দিন জীবনে বলো বা আমাদের পাঠ্যসূচিতে যেসব গাণিতিক সমস্যা আছে সেগুলি সমাধান করতে গেলে নিউটনের তৃতীয় গতিসূত্রটাই বেশি কাজে লাগে। আমরা আজকের ক্লাসে একটু বিস্তৃতভাবে নিউটনের তৃতীয় গতিসূত্র বোঝার চেষ্টা করব। অর্থাৎ আমাদের ক্লাসে আজকের ক্লাসের বিষয়বস্তু হলো নিউটনের তৃতীয় গতিসূত্র। এখান থেকে কয়েকটি বিশেষ ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, সেগুলো বোঝার চেষ্টা করব। নিউটনের তৃতীয় গতিসূত্র কি বলছে সূত্রটি? যে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, তাই তো? আমরা লিখি প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। এটা আমরা জানি। এখন এখান থেকে কয়েকটি প্রশ্ন আমি করছি, তোমরা দেখো বলতে পারো কি না। যে ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া, এর একটি উদাহরণ দাও যে ক্রিয়া প্রতিক্রিয়া কখন প্রযুক্ত হয়। আচ্ছা, তার আগে বলো ক্রিয়া আর প্রতিক্রিয়া কি একই বস্তুতে প্রযুক্ত হয়, না দুটি আলাদা আলাদা বা পৃথক পৃথক বস্তুতে প্রযুক্ত হয়? বা আরও একটি প্রশ্ন, কি প্রশ্ন, একটা প্রশ্ন লিখি। প্রথম প্রশ্নটা হচ্ছে ক্রিয়া ও প্রতিক্রিয়া কি পৃথক পৃথক বস্তুতে প্রযুক্ত হয়? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন বলছে যে ক্রিয়া ও প্রতিক্রিয়ার মধ্যে কোনটি প্রথমে প্রযুক্ত হয়? কোনটি প্রথমে প্রযুক্ত হয়? 3 নম্বরে বলছে ক্রিয়া ও প্রতিক্রিয়ার মধ্যে কোনটি বেশি সময় ধরে প্রযুক্ত হয়? দেখো কতগুলি প্রশ্ন আসছে, সময় ধরে প্রযুক্ত হয়। আচ্ছা, আরো কি প্রশ্ন বলছে ক্রিয়া প্রতিক্রিয়ার যোগফল বা সমষ্টি বলে, কোনো অসুবিধা নেই, যোগফল 0 হয় না কেন? সমান ও বিপরীতমুখী তো, মানে ক্রিয়ার মান যা প্রতিক্রিয়ার মান তাই, এবং দুটো বিপরীতমুখী, ফলে যোগফলটি 0 হওয়া উচিত, 0 হয় না কেন? এছাড়াও একটি প্রশ্ন দেয় যে ক্রিয়া ও প্রতিক্রিয়া সমান ও বিপরীতমুখী হওয়া সত্ত্বেও সাম্য প্রতিষ্ঠা করতে পারে না কেন? প্রতিষ্ঠা করতে পারে না কেন? এতগুলি প্রশ্ন দেয়। তোমরা ভাবতে পারো আমরা প্রত্যেকেই নিউটনের তৃতীয় গতিসূত্র এটা জানতাম, কিন্তু এতগুলো প্রশ্ন, এর ব্যাখ্যা কি করে দেবো এই নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে? আমরা একটা একটা করে প্রশ্ন দেওয়ার চেষ্টা করি। আসলে ক্রিয়া প্রতিক্রিয়ার একটি উদাহরণ বুঝলে আমাদের কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো ব্যাখ্যা দেওয়া খুবই সহজ হবে। কেমন?
ধরো আমি একটি উদাহরণ দিলাম, ধরো এখানে একটি পাড় আছে, নদী এরকম পাড় আছে, এখানে নৌকা, জল আছে, তাই তো, এখানে একটি নৌকা আছে। এখন দেখো কোনো একজন ব্যক্তি যখন নৌকা থেকে পাড়ে উঠতে চায়, ব্যক্তিটি যখন নৌকা থেকে পাড়ে উঠতে চায়, সে কী করে? ব্যক্তিটি নৌকার ওপর বল প্রয়োগ করে, এরকমভাবে একটি বল প্রয়োগ করে, এফ বল। কে? ব্যক্তি নৌকার ওপর এফ বলটি প্রয়োগ করছে। আর নৌকা কি করে? নিউটনের তৃতীয় গতিসূত্র অনুসারে ব্যক্তি যখনই নৌকার ওপর বল প্রয়োগ করলো, আচ্ছা এটা এফ না লিখি যে ধরো ব্যক্তিটি 10 নিউটন বল প্রয়োগ করলো, কোথায়? নৌকার ওপর। নৌকাটিও সঙ্গে সঙ্গে মানুষটির ওপর 10 নিউটন প্রতিক্রিয়া বল দেবে, অর্থাৎ নৌকা কর্তৃক মানুষের ওপর প্রযুক্ত বল কত হবে? এটা হবে 10 নিউটন। দেখো এই 10 নিউটন বল নৌকা মানুষটির ওপর দেওয়ায় মানুষটি এখান থেকে এসে এই পাড়ে এসে উপস্থিত হতে পারছে, তাই তো নাকি? তাহলে আমরা এই প্রথম প্রশ্নটা যে ক্রিয়া প্রতিক্রিয়া কি পৃথক পৃথক বস্তুতে প্রযুক্ত হয়, বলবো হ্যাঁ। দেখো পৃথক পৃথক বস্তুতে প্রযুক্ত হচ্ছে না, ক্রিয়াটা কোথায় হচ্ছে? ছবিটা দেখো ভালো করে, যে ক্রিয়াটা অর্থাৎ মানুষ নৌকার উপর 10 নিউটন বল প্রয়োগ করলে এটি যদি ক্রিয়া হয়, প্রতিক্রিয়া কী হলো? নৌকা মানুষের উপর 10 নিউটন বল প্রয়োগ করছে, অর্থাৎ ক্রিয়া প্রতিক্রিয়া দুটি পৃথক বস্তুতে প্রযুক্ত হচ্ছে। তাহলে উত্তরটা হলো হ্যাঁ। তারপরের প্রশ্নটা দেখো, বলছে ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে কোনটি প্রথমে প্রযুক্ত হয়? এখন এই ছবিটা দেখে আমাদের মনে হচ্ছে যে মানুষটি প্রথমে 10 নিউটন বল নৌকাটির উপর প্রয়োগ করেছিল, তারপর নৌকাটি প্রতিক্রিয়া বল দিয়েছিল, মনে হতে পারে। কিন্তু একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো, যদি প্রথমে ক্রিয়া প্রযুক্ত হতো পরে প্রতিক্রিয়াও হতো, অর্থাৎ যদি মানুষ প্রথমে নৌকার ওপর বল প্রয়োগ করতো, মানুষ 10 নিউটন বল প্রয়োগ করলেই নৌকাটি তো পিছনের দিকে সরতে শুরু করবে, এদিকে যাবে, নৌকাটি তো এদিকে গতিশীল হবে, তাই তো? এবার কিছুক্ষণ যাওয়ার পর যদি নৌকা প্রতিক্রিয়া দিত, তখন কী হতো? মানুষটি কিন্তু আর পাড়ে এসে পড়তো না, জলেই পড়ে যেত। আসলে কি হয়, আমরা বলবো না, এখানে মানুষটি যখনই নৌকার ওপর ক্রিয়া প্রযুক্ত করেছে, অর্থাৎ মানুষটি যখনই নৌকার ওপর বল প্রয়োগ করেছে, নৌকাও সেই মুহূর্তে প্রতিক্রিয়া বল দিয়েছে, সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া বল দিয়েছে, তাই দুজনেই একসঙ্গে গতিশীল হয়েছে, নৌকা পিছনের দিকে, মানুষ সামনের দিকে। অর্থাৎ ক্রিয়া প্রতিক্রিয়া কোনটি প্রথমে প্রযুক্ত হয় এটি প্রশ্নই সঠিক নয়, বলবো ক্রিয়া এবং প্রতিক্রিয়া একই সময়ে একই সঙ্গে উৎপত্তি ঘটে। অর্থাৎ তুমি যখনই নৌকার ওপর বল প্রয়োগ করতে শুরু করলো মানুষটি, তুমি জানবে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া বলের উৎপত্তি ঘটেছে, ক্রিয়া শেষ এবং প্রতিক্রিয়াও শেষ। বোঝা গেল নাকি? মানে নৌকার ওপর প্রযুক্ত বল ক্রিয়া করতে শুরু করলো, সঙ্গে সঙ্গেই প্রতিক্রিয়া উৎপত্তি ঘটবে, ক্রিয়া শেষ, প্রতিক্রিয়াও শেষ। ক্রিয়া প্রতিক্রিয়া একই সঙ্গেই প্রযুক্ত হয়। তাহলে আমরা উত্তরটা কি দেবো? যে দুজনে একই সঙ্গে প্রযুক্ত হয়, আলাদা করে প্রযুক্ত হয় না। তারপরের প্রশ্নটা কি দিয়েছে দেখো, যে ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে কোনটি বিষয় সময় ধরে প্রযুক্ত হয়? তাহলে আমরা এই যে ব্যাখ্যাটা পেলাম যে ক্রিয়া প্রতিক্রিয়া দুজনে একই সময় ধরে ক্রিয়া করে, অর্থাৎ মানুষটি নৌকাটির ওপর যদি 1 সেকেন্ড ধরে এই বলটি প্রয়োগ করে, নৌকাটিও ওই 1 সেকেন্ড ধরেই মানুষটির ওপর 10 নিউটন বল প্রয়োগ করেছে, মানে দুজনে একই সময় ধরে ক্রিয়া করে। আমি তো বলছি শুরুতেই যে ক্রিয়া প্রতিক্রিয়া একই সঙ্গে উৎপত্তি ঘটে এবং একই সঙ্গে শেষ হয়। আরও একটি উদাহরণ দেবো, আরও আমাদের কাছে পরিষ্কার হবে উদাহরণটি দিলে। তাহলে আমরা বলতে পারি দুটি একই সময় ধরে ক্রিয়া করে, তাই না? এর উত্তর কোনটি? ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে কোনটি বেশি সময়? এর উত্তর কি বলবো? যে দুটি মানে কোনটি? ক্রিয়া এবং প্রতিক্রিয়া একই সময় ধরে ক্রিয়া করে। আরও একটি প্রশ্ন দিয়েছে দেখো, ক্রিয়া প্রতিক্রিয়ার যোগফল শূন্য হয় না কেন? এটা একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, কোনো বস্তুর ওপর, ধরো এই যে বস্তুটির ওপর একটি বস্তু, এর ওপর প্রযুক্ত বল শূন্য হবে যদি এদিক থেকে 10 নিউটন এবং বিপরীত দিক থেকে 10 নিউটন বল প্রযুক্ত হয়। দুটো বল সমান এবং বিপরীতমুখী যদি একটি বস্তুর উপর ক্রিয়া করে, তখনই তো এই দুটো বস্তুর এই দুটো বলের যোগফলে শূন্য হবে। কিন্তু একটু ভেবে দেখো,
এখানে ওই যে ছবিটা আমরা দেখলাম, এই ছবিতে আমি যদি বলি নৌকার ওপর কটি বল ক্রিয়া করেছে, নৌকাটির ওপর একটি বল ক্রিয়া করেছে, সেটি কত? 10 নিউটন। আবার যদি বলি মানুষটির ওপর কটি বল ক্রিয়া করেছে, একটি বল ক্রিয়া করেছে, কটি? একটি বল, এবং সেটির মান কত? 10 নিউটন। অর্থাৎ দুটি আলাদা বস্তুর ওপর ক্রিয়া প্রতিক্রিয়া প্রযুক্ত হচ্ছে। অর্থাৎ আমি যদি বলি যে নৌকার ওপর একটি বল ক্রিয়া করেছে, কত? 10 নিউটন, তাহলে এর যোগফল তো শূন্য হবে না। একটি বলের যোগফল কি করে শূন্য হবে? একটি বস্তুর ওপর একটি বল ক্রিয়া করলে, একটা বস্তুর ওপর তুমি একা বল প্রয়োগ করলে যোগফল তো কখনোই শূন্য হবে না। অর্থাৎ এখানে নৌকার ওপর 10 নিউটন এবং মানুষের ওপর 10 নিউটন বল প্রয়োগ হয়েছে, যোগফল তো শূন্য হওয়ার প্রশ্নই নয়। যদি ক্রিয়া এবং প্রতিক্রিয়া দুজনেই একই বস্তুর উপর প্রযুক্ত হতো, এখানে যেমন প্রথমে দেখালাম, তখন যোগফলটি শূন্য হতে পারত বা শূন্য হতো। কিন্তু আমরা তো শিখলাম, আমরা তো জানলাম যে ক্রিয়া প্রতিক্রিয়া দুটি আলাদা আলাদা বস্তুর ওপর প্রযুক্ত হয়, ফলে এদের যোগফল কখনোই শূন্য হতে পারে না। অর্থাৎ আমরা বলতে পারি যে ক্রিয়া প্রতিক্রিয়ার যোগফল শূন্য হয় না। কেন বলবো? ক্রিয়া প্রতিক্রিয়া কী হয়? পৃথক বস্তুতে প্রযুক্ত হয়, দুটি পৃথক বস্তুতেই প্রযুক্ত হয়, ফলে যোগফলটি শূন্য হতে পারে না। এই যে তারপরের প্রশ্নটা সেটি যে ক্রিয়া প্রতিক্রিয়া সমান ও বিপরীতমুখী হওয়া সত্ত্বেও সাম্য প্রতিষ্ঠা করতে পারে না কেন? সাম্য মানে যোগফলটি শূন্য হয় না কেন, তার ব্যাখ্যা এটি। বলবো যে ক্রিয়া প্রতিক্রিয়া সমান আর বিপরীতমুখী ঠিকই, কিন্তু এরা তো একই বস্তুর ওপর ক্রিয়া করছে না বা একই বস্তুর ওপর প্রযুক্ত হচ্ছে না, ফলে এদের যোগফল শূন্য হওয়ার প্রশ্নও আসে না। যোগফল শূন্য তখনই হতো যদি দুটো একই বস্তুর ওপর, দুটো মানে কোনটি? ক্রিয়া এবং প্রতিক্রিয়া যদি একই বস্তুর ওপর প্রযুক্ত হতো, তখনই যোগফলটি শূন্য হওয়ার প্রশ্ন আসে। আশা করি বুঝতে পারলাম যে ক্রিয়া প্রতিক্রিয়া সাম্য প্রতিষ্ঠা করতে পারে না কেন। বলবো ক্রিয়া প্রতিক্রিয়া কি হয়? ক্রিয়া ও প্রতিক্রিয়া দুটি ভিন্ন বস্তুর ওপর ক্রিয়া করে, বিভিন্ন বস্তুর ওপর প্রযুক্ত হয়। আশা করি বুঝতে পারলে। তাই যোগফলটি কি হচ্ছে? শূন্য হয় না। দেখো নিউটনের তৃতীয় গতিসূত্রটা প্রথমে শুনে খুব সহজ মনে হয়, সহজই, কিন্তু এর ভিতরের বিষয়গুলি আরও বুঝতে হবে। আমি আরও একটি উদাহরণ দিই, আমরা সবাই এর সম্মুখীন হয়েছে এই অভিজ্ঞতার। তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেয়ালের কাছে দাঁড়িয়ে দেয়ালে লাথি মারলে, পা দিয়ে, একটি পা দিয়ে মারলে, এরকমভাবে পা দিয়ে মেরে আমরা কিন্তু দাঁড়িয়ে থাকতে পারি না। যেখানে দাঁড়িয়ে লাথি মারলাম দেখবে আমরা একটু পিছনে সরে আসি। কেন সরে আসি? আসলে আমি দেয়ালে যখনই বল প্রয়োগ করলাম, এটা হলো ক্রিয়া, আমি দেয়ালের ওপর ধরো 20 নিউটন বল প্রয়োগ করেছি, দেয়াল আমার ওপর একটি প্রতিক্রিয়া দিচ্ছে। এবার প্রতিক্রিয়াটা যদি আমি ঠিকঠাক করে ব্যালেন্স করতে পারি, তখন আমি কিন্তু উল্টে পড়ে যাব। আর যদি ব্যালেন্স করার জন্য আমরা একটু পিছনে সরে এসে কী করি? প্রতিক্রিয়াটাকে সাম্য প্রতিষ্ঠা করি বা ব্যালেন্স করি, আমাদের প্রতিক্রিয়া ঠিক উল্টো দিকে আমরা একটি বল তৈরি করার চেষ্টা করি, ফলে যাতে না উল্টে যায়। দেখো এবার যদি ক্রিয়া প্রতিক্রিয়া আলাদা আলাদা বস্তুর উপর প্রযুক্ত হলে এটা নিশ্চয়ই বুঝতে পারলে, কারণ আমি দেয়ালের ওপর বল প্রয়োগ করলাম, এটি হলো ক্রিয়া, দেয়াল আমার ওপর বল প্রয়োগ করলে এটি হলো প্রতিক্রিয়া। পরিষ্কার? আরেকটি কথা দাঁড়ালো, ক্রিয়া প্রতিক্রিয়া একই সময় ধরে প্রযুক্ত হয়। এই যে বলছিলাম যে একই সময় ধরে ক্রিয়া করে, কেন? দেখো আমি দেয়ালে লাথি মারার সঙ্গে সঙ্গে বা লাথি মারা শুরু করলাম, ও প্রতিক্রিয়া দিতে শুরু করেছে। আমি দেয়ালে লাথি মারা শেষ করেছি, প্রতিক্রিয়াও শেষ হয়েছে। যদি ক্রিয়ার পরে প্রতিক্রিয়া হতো তখন কি হতো? দেখো ক্রিয়ার পরে প্রতিক্রিয়া হলে আমি দেয়ালে লাথি মারতাম, মেরে দিব্যি এখানে দাঁড়িয়ে থাকতাম, তারপরে দেয়ালের যখন মনে উঠতো ওহো প্রতিক্রিয়া দেওয়া হয়নি, তো আমাকে প্রতিক্রিয়া দিত, তাই তো? এটা সম্ভব? সম্ভব নয়। অর্থাৎ আমরা এটুকুনি পরিষ্কার হলো কি না দেখো যে ক্রিয়া প্রতিক্রিয়া দুটি বস্তুর ওপর একই সময় ধরে ক্রিয়া করে, মানে একই সঙ্গেই উৎপত্তি ঘটে। এই দুটোকে বলা হয় কনজিকিউটিভ ফোর্স। কনজিকিউটিভ ফোর্স মানে দুটি ফোর্স একই সঙ্গে একই সময় ধরে দুটি আলাদা বস্তুর ওপর ক্রিয়া করছে। আশা করি ক্রিয়া প্রতিক্রিয়ার গল্পটা নিশ্চয়ই বুঝতে পারলে। আমাদের এই কারণেই বলে যে প্রকৃতিতে একক বিচ্ছিন্ন বল বলে কিছু হয় না, একটি বল বলে কিছু হয় না। তুমি যখন একটি চেয়ার ধরে টানছো, মানে তুমি চেয়ারের ওপর বল প্রয়োগ করেছো, চেয়ারও তোমার ওপর প্রতিক্রিয়া বল দিচ্ছে। তুমি বলবে কই আমি তো দেখিনি। হ্যাঁ দেয়, প্রতিক্রিয়া বল দেয় সমান এবং বিপরীতমুখী। আমি যখন দেয়ালে বল প্রয়োগ করছি, দেয়ালও আমার ওপর একটি প্রতিক্রিয়া দিচ্ছে। অর্থাৎ
তুমি মনে করতে পারো যে তুমি একটি মাত্র বল প্রয়োগ করেছো, কিন্তু দেখো দেয়ালে বল প্রয়োগ করার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, একটি প্রতিক্রিয়া বল আসছে, মানে দুটো বলের উৎপত্তি ঘটলো। তুমি একটি বল প্রয়োগ করলে কিন্তু সঙ্গে সঙ্গে আরো একটি বলের উৎপত্তি ঘটলো। তাই বলা হয় প্রকৃতিতে একক বল বলে কিছু হয় না, একটি বল বলে কিছু হয় না। সবসময় প্রকৃতিতে জোড়ায় জোড়ায় বলের উৎপত্তি ঘটে, মানে কাপেল ফোর্স হয়। কাপেল ফোর্স মানে একসঙ্গে দুটো করে যুগ্ম বলের উৎপত্তি ঘটে, সর্বদাই সব ক্ষেত্রেই এই ঘটনাটি ঘটে। আমরা পড়েছিলাম পৃথিবী চাঁদকে মহাকর্ষ বলে টানে, চাঁদ ও পৃথিবীকে কিন্তু একই বলে টানে। দেখো জোড়ায় জোড়ায় উৎপত্তি ঘটছে, একক বিচ্ছিন্ন বল বলে কিছু হয় না। আমি মাটির ওপর বল প্রয়োগ করছি মানে মাটি আমার ওপরও সমান বিপরীতমুখী প্রতিক্রিয়া বল দিচ্ছে। বোঝা গেল? একক এবং বিচ্ছিন্ন বল বলে কিন্তু কিছু হয় না। এবার একটু আমরা এই যে নিউটনের তৃতীয় গতিসূত্র শিখলাম, এই নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে একটি গতির বর্ণনা করার চেষ্টা করব। সেটি কি? সেটি হলো যে পাখি আকাশে কিভাবে ওড়ে, সেটির একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। এখানে তো এই কিভাবে নৌকা থেকে ঝাঁপ দিয়ে পাড়ে ওঠা যায় তার ব্যাখ্যাটা শিখলাম। দেখো এগুলো সব মুছে দিই। কি বিষয়টি আমরা কি বুঝবো এখন? নিউটনের তৃতীয় গতিসূত্রের সাহায্যে পাখি কিভাবে আকাশে ওড়ে তার ব্যাখ্যা করব। পাখি আকাশে ওড়ে, উড়ে যায় তো কিভাবে দেখো। আচ্ছা, আমি খুব সুন্দর একটি পাখি আঁকতে পারবো না, মোটামুটি আঁকলাম, তোমরা বুঝতে যেতে পারো সেটুকুনি হলে হবে। দেখো এই একটি পাখি, পাখি কি করছে, ডানা দিয়ে হয়েছে, সুন্দর একটি পাখি হয়েছে, তাই না? বোঝা যাচ্ছে তো? দেখো হ্যাঁ, এখন কি করছে, পাখি যখন উড়ে ডানা দিয়ে কোথায় বল প্রয়োগ করে? ডানা দিয়ে বায়ুর ওপর বল প্রয়োগ করে। এই যে বায়ুর ওপর বল প্রয়োগ করলো দুটো ডানা দিয়ে, তাই তো নাকি? এবার কি হবে, নিউটনের তৃতীয় গতিসূত্র অনুসারে বায়ু ও পাখির ওপর বিপরীতমুখী বল প্রয়োগ করবে, সমান এবং বিপরীতমুখী। এই বল দুটি কে প্রযুক্ত করলে? এই বল দুটি পাখি ডানা কর্তৃক বায়ুর উপর প্রযুক্ত বল, তাই তো? এই যে এই বল দুটি পাখির ডানা কর্তৃক বায়ুর উপর প্রযুক্ত বল। এবার দেখো এই বলটির প্রতিক্রিয়া থাকবে এদিকে, এই বলটি মানে কোনটি? এই যে এই ডানা কর্তৃক বিপরীতমুখী প্রতিক্রিয়া বল, এই ডানার কর্তৃক প্রতিক্রিয়া বলটা এদিকে থাকবে। তাহলে এই দুটো কি দাঁড়ালো? এই দুটো হলো বায়ু কর্তৃক পাখির ওপর প্রযুক্ত প্রতিক্রিয়া বল, তাই তো? এই নীল কালারের দুটো, কালো কালারের দুটো পাখি কর্তৃক বায়ুর ওপর প্রযুক্ত বল। এখন দেখো এই যে প্রতিক্রিয়া বল দুটি কার ওপর প্রযুক্ত হচ্ছে? পাখির ওপর। কে প্রয়োগ করছে? বায়ু। অর্থাৎ আমি যদি এখানে আলাদা করে আঁকার চেষ্টা করি, এই হলো প্রতিক্রিয়া বল, তাই তো? এবার এই দুটি বলের লব্ধি কী করে বের করব? আমরা দুটি বল মানে কী রাশি? ভেক্টর রাশি, তাদের লব্ধি কী করে বের করি? সামান্তরিক সম্পূর্ণ করব। আচ্ছা তলায় আঁকি, দাঁড়া। এই হচ্ছে প্রতিক্রিয়া বল দুটি, সমান এবং বিপরীতমুখী। এই বল দুটিকে এখানে আঁকলাম। এখন এই দুটি বলের লব্ধি কী করে বের করব? তার জন্য আমাকে কি করতে হবে? সামান্তরিক সম্পূর্ণ করতে হবে। আর এই সামান্তরিকটির কর্ণ কি হবে? ওদের দুজনের লব্ধি ভেক্টর। অর্থাৎ লব্ধি ভেক্টরটি কোন দিকে ক্রিয়া করছে? দেখো এদিকে। আর তাই পাখিটি সামনের দিকে এগিয়ে যায়। এখন যদি কখনো কোনো বাঁ দিক বা ডান দিকে ঘুরতে হয়, দেখো একদিকে বেশি বল প্রয়োগ করলে এদিকের বল বেড়ে গেলে ও দেখবে, ধরো এরকম যদি হতো, এই প্রতিক্রিয়া বলটা বেশি হতো, মানে ধরো এই ডানা দিয়ে বেশি বল প্রয়োগ করেছে, এই ডানা দিয়ে কম বল প্রয়োগ করেছে, ফলে এই প্রতিক্রিয়াটা বেশি হবে। সেক্ষেত্রে ছবিটা কেমন হবে? এই হবে কি, একটি বলের প্রতিক্রিয়া একটি এরকম হয়ে যাবে। কেন? এই ডানা দিয়ে বেশি বল প্রয়োগ করলো মানে এই প্রতিক্রিয়াটা বেশি,
আর আমরা ভেক্টরের মান বেশি আঁকি কী করে, সরলরেখার দৈর্ঘ্য বাড়িয়ে। এবার আমি যদি ভেক্টরটি সম্পূর্ণ করি, দেখো ভেক্টরের যোগফল করতে গেলে সামান্তরিকটি সম্পূর্ণ করতে হবে, কর্ণটা এদিকে হবে, দেখো পাখিটা এদিকে হেলে গেল, সোজা না গিয়ে তখন এদিকে যাবে। অর্থাৎ ডানার দিয়ে বায়ুর ওপর বিভিন্ন মানের বল প্রয়োগ করে ওর অভিমুখটা পরিবর্তন করতে পারবে। এটাই হলো পাখির আকাশে ওড়া। আমরা যে মাটিতে হেঁটে যাই, আমরা যে হাঁটতে পারি, সেখানেও কিন্তু নিউটনের তৃতীয় গতিসূত্র আছে। কিভাবে দেখো, মানুষের হাঁটাকে যদি ব্যাখ্যা করতে চাই নিউটনের তৃতীয় গতিসূত্র দিয়ে, এবার আমরা কি শিখব, মানুষের গতির বর্ণনা করব। আমরা কিন্তু যখন হাঁটি পা দিয়ে মাটির ওপর তির্যকভাবে, এটা একটি মাটি আঁকলাম, অনুভূমিক তল, তাই তো। এবার আমরা কি করছি, মাটির ওপর এইভাবে তির্যকভাবে বল প্রয়োগ করি। আমরা যখন হাঁটি দেখবে এরকমভাবে কখনো বল প্রয়োগ করি, এইভাবে পাটা ফেলে গোড়ালিটা ওপর চাপ দিয়ে, এরকমভাবে চাপ দিয়ে হেঁটে যায়। অর্থাৎ আমরা মাটির ওপর তির্যকভাবে কী করলাম, এ বল প্রয়োগ করলাম। এবার মাটি কি করবে, একটু তির্যক করে দিয়ে, এটা প্রায় লম্ব হয়েছে, এরকমভাবে বল প্রয়োগ করে এই বল, মাটি কি করবে, এই প্রতিক্রিয়া দেবে। আর এই প্রতিক্রিয়ার একটি উপাংশ এইদিকে থাকবে এইচ, আর এইদিকে থাকবে ভি। অনুভূমিক উপাংশ এইচ আর উলম্ব উপাংশ ভি। উলম্ব উপাংশটি ওজনেরকে প্রশমিত করবে বলতে পারে, আর এইচটা আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। অর্থাৎ মাটির প্রতিক্রিয়া বল আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। এটা খুব ভালো বুঝতে পারবে যারা দৌড় প্রতিযোগিতায় কখনো অংশগ্রহণ করেছো বা দৌড় প্রতিযোগিতা দেখেছো, একটু মন দিয়ে। স্টার্টিং পয়েন্টে প্লেয়াররা কিন্তু এরকমভাবে দেখবি, এরকমভাবে থাকে, পা দুটো একটু তির্যকভাবে মাটির উপর প্রয়োগ করে থাকে। কেন, যখনই ছোটাটা শুরু করবে, সে তির্যকভাবে মাটির উপর বল প্রয়োগ করতে পারবে, ফলে মাটি প্রতিক্রিয়া দেবে, সেই প্রতিক্রিয়ার একটা অংশকে কাজে লাগিয়ে ও সামনের দিকে এগিয়ে যাবে। এই হলো নিউটনের তৃতীয় গতিসূত্র। নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে আরও একটি প্রশ্ন দেয়, সেটা হলো রিকশার গতি বর্ণনা। আমরা পরের ক্লাসে শিখব। আশা করি নিউটনের তৃতীয় গতিসূত্রটি বুঝতে পারলে। আমাদের পরের ক্লাসে আবার দেখা হচ্ছে।